হ্যালো ভিউয়ার্স, অচিন্ততার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে ফোর্থ সেমিস্টারে পড়ছো, তোমাদের যে জিইসিসি 4 পেপারটি রয়েছে, এই পেপারটির যে শর্ট প্রশ্ন পরীক্ষায় আসবে, 15টি শর্ট প্রশ্ন, সেই শর্ট প্রশ্ন নিয়ে আলোচনা করব। দেখো, তোমাদের বিগত 3 বছরের যে শর্ট প্রশ্ন পরীক্ষায় এসেছিল, সেগুলির উত্তর দিয়ে আমি কিন্তু এর আগে একটা ভিডিও ক্লাস দিয়েছি এবং তার লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। অর্থাৎ বিগত 3 বছরের প্রশ্ন উত্তর, শর্ট প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। সেই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। আজকের ভিডিওতে আলোচনা করব আরও কিছু অতিরিক্ত শর্ট প্রশ্ন তোমাদের সিলেবাসের উপরে, এবং এই শর্ট প্রশ্নগুলি থেকে তোমাদের পরীক্ষায় আশা করি সব কমন পেয়ে যাবে। কারণ এখানে যে শর্ট প্রশ্নগুলি তোমাদের সামনে এখন আলোচনা করব, সেই প্রশ্নগুলি কোনো না কোনো বছরে ক্যালকাটা ইউনিভার্সিটির পরীক্ষায় কিন্তু এসেছে। অর্থাৎ প্রতিটি প্রশ্ন ইম্পর্টেন্ট। দেখো, আমি এখানে একটি বই থেকে তোমাদেরকে এই শর্ট কোশ্চেনগুলো আমি এখানে তুলে ধরছি। এখানে অসংখ্য প্রশ্ন রয়েছে, তবে আমি যে প্রশ্নগুলোকে তোমাদের সামনে তুলে ধরছি, যে প্রশ্নগুলোর কথা বলছি, তোমরা শুধু সেই প্রশ্নগুলোই কিন্তু পড়বে। তা দেখো, প্রথম প্রশ্ন যেটা রয়েছে, কোন সালে এবং কে বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন? এর পূর্বে বাংলার রাজধানী কোথায় অবস্থিত ছিল? 1917 খ্রিস্টাব্দে মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তর করেন। পূর্বে বাংলার রাজধানী ছিল ঢাকাতে। প্রশ্ন, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে বক্সারের যুদ্ধ হয়েছিল? বক্সারের যুদ্ধ 1764 খ্রিস্টাব্দে সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে এক পক্ষে ছিলেন বাংলার নবাব মীর কাসিম, অযোধ্যার নবাব সুজাউদ্দৌলা, মুঘল সম্রাট শাহ আলম, এবং অপর পক্ষে ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। পরে প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে কাদের মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল? 1757 খ্রিস্টাব্দে 23শে জুন নবাব সিরাজদৌল্লার সঙ্গে রবার্ট ক্লাইভের নেতৃত্বে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে পলাশির যুদ্ধ সংগঠিত হয়েছিল। এই যুদ্ধে সিরাজ পরাজিত হন এবং পরে ধরা পড়লে তাকে হত্যা করা হয়। পরে প্রশ্ন দেখো, আলীনগরের চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? এর শর্তগুলি কী ছিল? এখানে বুঝতেই পারছো। দেখো, 2011 সালে এই প্রশ্নটা কিন্তু এসেছিল। বাংলার নবাব সিরাজউদ্দৌলার সঙ্গে ইস্ট ইন্ডিয়া কোম্পানির আলীনগরের সন্ধি স্বাক্ষরিত হয় 1757 9 ফেব্রুয়ারি। দ্বৈত শাসন বলতে কি বোঝায়? দ্বৈত সরকারের সংজ্ঞা দাও। কোম্পানি 1765 খ্রিস্টাব্দে বাংলার দেওয়ানি অর্থাৎ রাজস্ব প্রশাসন ও কর আদায়ের অধিকার লাভ করে, কিন্তু কোম্পানির এই দায়িত্ব সরাসরি নিজেদের হাতে না নিয়ে নবাব ও তার কর্মচারী মারফত আদায়ের ব্যবস্থা করেছিল। অর্থাৎ রাজস্ব আদায়ের দায়িত্ব ছিল নবাবের, কিন্তু খরচের মালিক ছিল কোম্পানি। বলা যায় নবাব পেলেন ক্ষমতাহীন দায়িত্ব আর কোম্পানি পেল দায়িত্বহীন ক্ষমতা। এইরূপ শাসন ব্যবস্থাই বাংলায় দ্বৈত শাসন বা দ্বৈত সরকার নামে খ্যাত। পরে প্রশ্ন দেখো, ভারতের ইতিহাসে 1765 ও 1833 সালের গুরুত্ব কী? 1765 খ্রিস্টাব্দে কোম্পানি মুঘল সম্রাট শাহ আলমের কাছ থেকে বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে। আর 1833 খ্রিস্টাব্দে চার্টার অ্যাক্ট দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানি একচেটিয়া বাণিজ্যের অধিকারের অবসান হয়। পরে প্রশ্ন দেখো, কি বলা হচ্ছে, দেওয়ানি বলতে কি বোঝো? দেওয়ানি হলো রাজস্ব আদায়ের অধিকার। মুঘল সম্রাট দ্বিতীয় শাহ আলমের কাছ থেকে দেওয়ানি লাভের পর ভারতের প্রশাসনের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আইনত বৈধতা পায়। পরে প্রশ্ন দেখো, বাংলার 76-এর মনমন্ত্রের সময় নবাব কে ছিলেন? বাংলায় 76-এর মনমন্ত্রের সময় অর্থাৎ 1770-এর সময় বাংলার নবাব ছিলেন নাজিম উদ্দৌলা। কোন আইন বলে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল আখ্যা দেওয়া হয়? প্রথম গভর্নর জেনারেল ও কাউন্সিলের সদস্য কারা ছিলেন? 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্টে বাংলার গভর্নরকে গভর্নর জেনারেল পদে উন্নীত করা হয়। তদনুযায়ী ওয়ারেন হেস্টিংস প্রথম গভর্নর জেনারেল হন 1774। তার পরিষদের অপর 4জন সদস্য ছিলেন মনসুন, ক্লাভেরিং, বারওয়েল ও ফিলিপ ফ্রান্সিস। পরে প্রশ্নটি দেখো, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। কলিকাতা সুপ্রিম কোর্টের প্রতিষ্ঠাকাল ও প্রথম প্রধান বিচারপতির নাম লেখো। তিনি কোন বিখ্যাত ভারতীয়কে প্রাণদণ্ডে দণ্ডিত করেন? একজন প্রধান বিচারপতি ও 3জন সহকারী বিচারপতির সমন্বয়ে কলিকাতা সুপ্রিম কোর্ট 1774 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। প্রথম বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে। তিনি বিখ্যাত ভারতীয় মহারাজ নন্দকুমারকে প্রাণদণ্ড দেন। 1761 ও 1793 সালের গুরুত্ব কী? 1761 খ্রিস্টাব্দে তৃতীয় পানিপথের যুদ্ধ সংগঠিত হয় এবং 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিস কর্তৃক চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তিত হয়। পরে প্রশ্ন দেখো, সূর্যাস্ত আইন কি? কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত 1793 22শে মার্চ প্রবর্তন করার পর বহু জমিদার নির্দিষ্ট সময়ে খাজনা পরিশোধ করতে পারতেন না। সেক্ষেত্রে সূর্যাস্ত আইন দ্বারা নির্দিষ্ট দিনে সূর্যাস্তের মধ্যে খাজনা দিতে না পারলে তার জমিদারি বাজেয়াপ্ত করা হতো। পরে নেক্সট কোশ্চেন দেখো, কর্নওয়ালিস কোড কি? লর্ড কর্নওয়ালিস কোম্পানির কর্মচারীদের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য তাদের পালনীয় কর্তব্য, কার্যের নীতি ও পদ্ধতি ইত্যাদি বিষয়ে কতগুলি নিয়মকানুন প্রবর্তন করেন 1793। এটি কর্নওয়ালিস কোড নামে
পরিচিত। অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক কে? কোন ভারতীয় শাসক প্রথম এতে স্বাক্ষর করেন? অধীনতামূলক মিত্রতা নীতির প্রবর্তক লর্ড ওয়েলেসলি 1798। হায়দ্রাবাদের শাসক মোহাম্মদ নিজাম আলী ভারতীয় রাজাদের মধ্যে প্রথম এই সন্ধিপত্রে স্বাক্ষর করেন। এরপরে দেখো, এরপরে কোন যুদ্ধে পরাজয়ের পর পেশোয়াতন্ত্রের অবসান ঘটে? পেশোয়া দ্বিতীয় বাজিরাও কোরেগাঁও এবং অসতির যুদ্ধে পরাজিত হয়ে লর্ড হেস্টিংসের কাছে আত্মসমর্পণ করেন। অতঃপর হেস্টিং পেশোয়াতন্ত্রের অবসান ঘটিয়ে অধিকাংশ মারাঠা রাজ্য ইংরেজদের সাম্রাজ্যভুক্ত করেন। পরেরটা দেখো, কোন মারাঠা পেশোয়া কত খ্রিস্টাব্দে অধীনতামূলক মিত্রতা চুক্তিতে আবদ্ধ হন? পেশোয়া দ্বিতীয় বাজিরাও এবং দৌলত রাও সিন্ধিয়ার সঙ্গে যশবন্ত রাও হোলকারের আত্মকলহের পরিণতিতে পরাজিত দ্বিতীয় বাজিরাও আত্মরক্ষার জন্য ইংরেজদের সঙ্গে 1802 খ্রিস্টাব্দে বেসিনের চুক্তি দ্বারা অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেন। পরে প্রশ্নটি দেখো ইম্পর্টেন্ট, শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর গুরুত্ব কি? শ্রীরঙ্গপত্তমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল মহীশূরের শাসক টিপু সুলতানের সঙ্গে ইংরেজ ও মারাঠা নিজামের। এই সন্ধি দ্বারা তৃতীয় ইঙ্গ মহীশূর যুদ্ধের অবসান হয়েছিল। টিপুর রাজ্যের প্রায় অর্ধাংশ বিরোধী পক্ষ দখল করে নিয়েছিল। পরেরটি দেখো, ইংরেজদের বিরুদ্ধে টিপু কোন কোন বিদেশি শক্তির সঙ্গে যোগাযোগ করেছিলেন? এখানে উত্তর হবে, ইংরেজদের অগ্রগতি রোধ করার জন্য টিপু সুলতান ফ্রান্স, কাবুল, আরব, তুরস্ক প্রভৃতি দেশের সঙ্গে যোগাযোগ করেছিলেন। পরেরটি দেখো, টিপু সুলতান কোন যুদ্ধে কত সালে নিহত হন? চতুর্থ ইঙ্গ মহীশূর যুদ্ধ চলাকালীন শ্রীরঙ্গপত্তম যুদ্ধরত অবস্থায় 1799 খ্রিস্টাব্দে টিপু নিহত হন। পরেরটি খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে ভারতের শিক্ষা বিষয়ক কি সিদ্ধান্ত গৃহীত হয়? 1813 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে ভারতীয় ভাষা ও সাহিত্য চর্চা ও বিজ্ঞান বিষয়ক শিক্ষা প্রবর্তনের জন্য বাৎসরিক 1 লক্ষ টাকা ব্যয় বরাদ্দ করা হয়েছিল। রঞ্জিত সিংহ কোন রাজ্যের নেতা ছিলেন? কে তাকে রাজা উপাধি দেন? রঞ্জিত সিংহ শুকর চাকিয়া মিশলের নেতা ছিলেন। কাবুলের জামান শাহ তাকে রাজা উপাধি দান করেন। অবশ্যই সম্বন্ধে মতভেদ আছে। পরেরটি দেখো, অমৃতসরের সন্ধি কবে স্বাক্ষরিত হয়? অমৃতসরের সন্ধি 1801 খ্রিস্টাব্দে রঞ্জিত সিংহ ও ইংরেজদের মধ্যে স্বাক্ষরিত হয়। খালসা বলতে কি বোঝায়? কে শিখদের মধ্যে খালসা প্রবর্তন করেন? খালসা হলো শিখ জাতি কর্তৃক গৃহীত ধর্মীয় অনুশাসন, সেই কারণে গঠিত একটি সামরিক সংগঠন। গুরু গোবিন্দ সিংহ শিখদের মধ্যে খালসা প্রবর্তন করেন। শেষ শিখ গুরু কে ছিলেন? কে শিখদের মধ্যে খালসা প্রবর্তন করেন? শেষ শিখ গুরু ছিলেন গুরু গোবিন্দ সিং। গুরু গোবিন্দ সিংহ শিখদের মধ্যে খালসা প্রবর্তন করেন। এরপরে দেখো, ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? রঞ্জিত সিংহ ও আফগানিস্তানের শাহ সুজা এবং ইংরেজ এই শক্তিগুলির মধ্যে ত্রিশক্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। কোন আইন বলে কে ভারতের প্রথম গভর্নর জেনারেল হন? 1833 খ্রিস্টাব্দের চার্টার অ্যাক্টে বাংলার গভর্নর জেনারেলকে ভারতের গভর্নর জেনারেল নামে আখ্যায়িত করা হয়। এই নির্দেশ অনুযায়ী ভারতের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত হন লর্ড উইলিয়াম বেন্টিং। গন্ডামকের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? এর মূল শর্তগুলি কি? গন্ডামকের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল আফগানিস্তানের আমির ইয়াকুব খান ও ভারতের ব্রিটিশ সরকারের মধ্যে। তখন ভারতের গভর্নর ছিলেন লর্ড লিটন। পরেরটি দেখো, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম ও শেষ গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রথম গভর্নর জেনারেল ছিলেন ওয়ারেন হেস্টিংস এবং শেষ গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। ব্রিটিশ ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন উইলিয়াম বেন্টিং। পরেরটি দেখো, কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা প্রথম শিখ যুদ্ধের অবসান হয়? 1845 খ্রিস্টাব্দে প্রথম ইঙ্গ শিখ যুদ্ধ শুরু হয়, কিন্তু শিখগণ মুদকি, ফিরোজ শাহ, আলী ওয়াল এবং সুব্রাও 4টে স্থানেই ইংরেজদের কাছে চরমভাবে পরাজিত হয়। অতঃপর বিপর্যস্ত শিখ শক্তি আত্মসমর্পণ করে এবং লাহোরের সন্ধি দ্বারা 1846 যুদ্ধের অবসান ঘটে। পরেরটি দেখো, চিলিয়ানওয়ালার যুদ্ধে ডালহৌসির শত্রুপক্ষ কারা ছিলেন? চিলিয়ানওয়ালার যুদ্ধে 1849 ডালহৌসির শত্রুপক্ষ ছিলেন শিখগণ। শের সিংহের নেতৃত্বে আপ্রাণ যুদ্ধ করেও শেষ পর্যন্ত শিখগণ পরাজিত হয়। পরেরটা দেখো, আফগান জনগণ কোন 2 ইংরেজকে হত্যা করেছিলেন? আফগান জনগণ ক্যাপ্টেন আলেকজান্ডার বার্নেস এবং ব্রিটিশ রেসিডেন্ট ম্যাক নাটেনকে হত্যা করেছিলেন। কোন যুদ্ধে কত খ্রিস্টাব্দে শিখগণ ইংরেজদের কাছে চূড়ান্তভাবে পরাজিত হয়? গুজরাটের যুদ্ধে 1849 খ্রিস্টাব্দে ইংরেজ সেনাপতি লর্ড গাফের কাছে শিখগণ চূড়ান্তভাবে পরাজিত হয় এবং রঞ্জিত সিংহ প্রতিষ্ঠিত শিখ রাজ্যের অবসান ঘটে।
লাহোরের সন্ধি কবে সম্পাদিত হয়েছিল? ভারতের ইতিহাসের গুরুত্ব কী? লাহোরের সন্ধি 1846-এর 9 মার্চ লাহোর দরবার ও ব্রিটিশ কোম্পানির মধ্যে স্বাক্ষরিত হয়। এর দ্বারা শিখদের ক্ষমতা হ্রাস করা হয়েছিল। লাহোর দরবারে একজন ব্রিটিশ রেসিডেন্ট রাখার ব্যবস্থা করা হয়। কে কবে সতীদাহ প্রথা নিবারণ করেন? ভারতের গভর্নর জেনারেল লর্ড উইলিয়াম বেন্টিং 1829 খ্রিস্টাব্দে 17 নম্বর রেগুলেশন জারি করে সতীদাহ প্রথা নিষিদ্ধ করেন। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন প্রবন্ধে কৃষকদের দুর্দশার কথা বলা হয়েছে? বঙ্গদেশের কৃষক, 1860 খ্রিস্টাব্দে প্রকাশিত। পরেরটি দেখো, চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন? লর্ড কর্নওয়ালিস। মহলওয়ারি বন্দোবস্ত কোন অঞ্চলে চালু হয়? উত্তর পশ্চিম ভারত ও মধ্য ভারতে। পলাশীর লুণ্ঠন শব্দটি কে প্রয়োগ করেন? ব্রুকস অ্যাডামস। ভারতে অবশিল্পায়নকে অলীক কল্পনা বা মিথ কে বলেছেন? মার্কিন গবেষক মরিস ডি মরিস। দস্তক কথার অর্থ কী? দস্তক হলো এক ধরনের বাণিজ্যিক ছাড়পত্র। বুলিয়ান কি? বিদেশ থেকে আসা সোনার প্রভৃতি মূল্যবান ধাতু। হল্ট ম্যাকেঞ্জির নাম কোন প্রসঙ্গে স্মরণীয়? মহলওয়ারি বন্দোবস্ত প্রসঙ্গে। পলাশীর লুণ্ঠন বা পলাশী প্লান্ডার বলতে কি বোঝায়? পলাশীর যুদ্ধের পরবর্তীকালে বাংলার অপদার্থ নবাবের আমলে কোম্পানি বাংলার অর্থ ব্যবস্থার উপর একচ্ছত্র আধিপত্য কায়েম করেছিল। বেআইনি উপঢৌকন, পারিতোষিক ও দস্তকের অপব্যবহার করে বিশাল অর্থ স্বদেশে চালান করেছিল। একেই ঐতিহাসিকরা পলাশীর লুণ্ঠন বলেছেন। অবশিল্পায়ন কি? পলাশী পরবর্তী 100 বছর কোম্পানি বলপূর্বক ভারতীয় তুলো সংগ্রহ করে স্বদেশে পাঠায়। কোম্পানি ভারতীয় তাঁতিদের অলাভজনক শর্তে তাঁত বুনতে বাধ্য করত এবং সর্বোপরি ইংল্যান্ডের কলে প্রস্তুত অল্প মূল্যের বস্ত্র ভারতে আমদানি করত। ফলে ভারতীয় তাঁত শিল্প ধ্বংস হয়েছিল। এটি অবশিল্পায়ন নামে পরিচিত। পরেরটি দেখো, সম্পদের বহির্গমন বা আর্থিক নিষ্ক্রমণ বলতে কি বোঝো? পলাশী যুদ্ধের পর এবং বিশেষ করে কোম্পানির দেওয়ানি লাভের পর কোম্পানির কর্মচারীরা এবং বেসরকারি ইংরেজ বণিকরা ভারত থেকে অবৈধ উপায়ে অর্থ উপার্জন করে স্বদেশে পাঠাতেন। উচ্চপদস্থ কর্মচারীরা উপঢৌকন ও নজরানা বাবদ লব্ধ অর্থ স্বদেশে পাঠাতেন। এর ফলে ভারতের অর্থ ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছিল। এই সীমাহীন নিষ্ক্রমণ ভারতের ইতিহাসে সম্পদের বহির্গমন বা ড্রেন অফ ওয়েলথ নামে পরিচিত। চিরস্থায়ী বন্দোবস্ত কে কবে প্রবর্তন করে? লর্ড কর্নওয়ালিস 1793 বাংলা, সুবা ও সন্নিহিত অঞ্চলে চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন। দুটি প্রজাসত্ব আইনের নাম লেখো। 1859 টেনান্সি অ্যাক্ট, 1885 বঙ্গীয় প্রজাসত্ব আইন বা বেঙ্গল টেনান্সি অ্যাক্ট। মহলওয়ারি বন্দোবস্ত কি? পাঞ্জাব, দিল্লি, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের কিছু কিছু অংশে চিরস্থায়ী বন্দোবস্তের পরিবর্তে মহলওয়ারি বন্দোবস্ত চালু করা হয়েছিল। জমিদারদের পরিবর্তে এই বন্দোবস্ত হতো সরকারের সঙ্গে গ্রামের সমষ্টি বা মহালের। এই ব্যবস্থায় গ্রাম প্রধানের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তাদের ওপর যথাযথভাবে সরকারি কোষাগারে খাজনা জমা দেওয়ার দায়িত্ব থাকতো। এই ব্যবস্থা সাধারণত 30 বছর মেয়াদি ছিল। পরেরটি দেখো কি বলা হচ্ছে, রায়তওয়ারি বন্দোবস্ত বলতে কি বোঝো? ডক্টর নীলমণি মুখার্জি তার দ্য রায়তওয়ারি সিস্টেম ইন মাদ্রাস গ্রন্থে বলেছেন যে রায়তওয়ারি ব্যবস্থার প্রধান শর্তটি হলো কৃষক বা রায়তের সঙ্গে সরাসরি বন্দোবস্ত। 1792 খ্রিস্টাব্দে টিপু সুলতানের হাত থেকে বড় মহল দখল করে ব্রিটিশ আমলা আলেকজান্ডার রিড এক ঘোষণাপত্র জারি করে 1796 ওই অঞ্চলে প্রথম রায়তওয়ারি ব্যবস্থা পরীক্ষা নিরীক্ষা শুরু করেন। 1820 খ্রিস্টাব্দে টমাস মনরো মাদ্রাজের গভর্নর হিসেবে দ্বিতীয়বার ভারতে এসে রায়তওয়ারি বন্দোবস্ত চালু করেন। পরেরটি দেখো, 1833 চার্টার অ্যাক্টের বা চার্টার আইনের গুরুত্ব কী? 1833 চার্টার আইন দ্বারা কোম্পানি ভারতে একচেটিয়া বাণিজ্যের অধিকার লুপ্ত হয়। ফলে ভারতে ব্রিটিশ পুঁজির অবাধ অনুপ্রবেশের সম্ভাবনা সৃষ্টি হয়। ভারত শাসনের দায়িত্ব সরাসরি ব্রিটিশ সরকারের আংশিক নিয়ন্ত্রণে স্থাপিত হলে কোম্পানির শোষণের তীব্রতা হ্রাস পাওয়ার সম্ভাবনা দেখা দেয়। অতঃপর বাংলার গভর্নর জেনারেল ভারতের গভর্নর জেনারেল নামে আখ্যায়িত হবেন বলে এই আইনে। চুয়াড় পাইক বিদ্রোহের একজন নেতার নাম করো। দুর্জন সিং। পরে তিতুমিরের আসল নাম কি? মীর নিসার আলী। রংপুর কৃষক বিদ্রোহের কে নেতৃত্ব দেন? নুরুল উদ্দিন। পাগলাপন্থী কার অনুগামীদের বলা হয়? ফকির করিম শাহ। কে বিশে ডাকাত নামে পরিচিত ছিলেন? বিশ্বনাথ দত্ত। সাঁওতাল বিদ্রোহ প্রথম কোথায় শুরু হয়? ভাগনাদিহি গ্রামে। সাঁওতালদের বসতি এলাকা কি নামে পরিচিত ছিল? দামিন ই কোহ। দার উল হার্ব শব্দের অর্থ কি? শত্রুর দেশ। বাংলার ওয়াহাবি আন্দোলনের একজন নেতার নাম করো। তিতু মির। 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহের সময় মোগল সম্রাট কে ছিলেন? দ্বিতীয় বাহাদুর শাহ। ফকির বিদ্রোহের দুজন নেতার নাম করো। ফকির বিদ্রোহের দুজন নেতা হল মজনু শাহ ও চিরাগ আলী। ফরাজি আন্দোলনের দুজন নেতার নাম করো। হাজি শরিয়ত উল্লাহ ও দুদু মিয়া। পরেরটি দেখো, সাঁওতাল বিদ্রোহের দুজন নেতার নাম করো। সাঁওতাল বিদ্রোহের দুজন
নেতার নাম করো। এই বিদ্রোহ কবে হয়েছিল? 1855 খ্রিস্টাব্দে বাংলা বিহার উড়িষ্যায় বিস্তীর্ণ অঞ্চলে সাঁওতাল উপজাতির দ্বারা সাঁওতাল বিদ্রোহ সংগঠিত হয়। এই বিদ্রোহের দুজন নেতার নাম হলো সিধু সাঁওতাল ও কানু সাঁওতাল। এর উপরেরটি দেখো, মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা কে ছিলেন? মুন্ডা সমাজে তাকে কি ভাবতো? মুন্ডা বিদ্রোহের প্রধান নেতা ছিলেন বিরসা মুন্ডা। মুন্ডা সমাজ তাকে পৃথিবীর জনক বা ধরতি আবা বলে শ্রদ্ধা করত। নীল বিদ্রোহ কবে কোথায় হয়েছিল? 1859 থেকে 60 খ্রিস্টাব্দে বাংলাদেশে এবং 1917 খ্রিস্টাব্দে বিহারে নীল বিদ্রোহ সংগঠিত হয়। নীল বিদ্রোহের দুজন নেতার নাম করো। বিষ্ণুচরণ বিশ্বাস এবং দিগম্বর বিশ্বাস। পরেরটি দেখো, সন্ন্যাসী বিদ্রোহের মোটামুটি সময়কাল কি? বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে এর উল্লেখ আছে? 1765 খ্রিস্টাব্দে বাংলায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্তৃত্ব লাভের অব্যবহিত পরে সন্ন্যাসী বিদ্রোহ 1763 থেকে 1800 দেখা দেয়। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ গ্রন্থটি এই সন্ন্যাসী বিদ্রোহের পটভূমিকায় রচিত হয়েছে। মুন্ডা বিদ্রোহের বর্ণনা দাও। জমিদার মহাজনদের শোষণ অত্যাচারের বিরুদ্ধে মুন্ডা উপজাতি 19 শতকের শেষ ভাগে বিদ্রোহ করেছিল 1895 থেকে 99। এই বিদ্রোহে নেতৃত্ব দেন বিরসা মুন্ডা। কারারুদ্ধ অবস্থায় বিরসা মৃত্যুবরণ করেছিলেন 1900 খ্রিস্টাব্দে। পলিগার বিদ্রোহ সম্পর্কে কি জানো? মর্যাদা ও প্রতিপত্তির অধিকারী মাদ্রাজের ভূস্বামী ছিলেন পলিগাররা। সরকার উচ্চ হারে রাজস্ব আদায় করলে পলিগার শ্রেণী ক্ষতিগ্রস্ত হতে থাকে। একই সময় সরকার তাদের অর্থনৈতিক কিছু ক্ষমতা খর্ব করার সিদ্ধান্ত নিলে তারা শঙ্কিত হন। কাট্টা বোম্বারের নেতৃত্বে সরকারের এই কাজের বিরুদ্ধে পলিগার বিদ্রোহ গড়ে ওঠে 1783 থেকে 1805। বহু স্থানে পলিগাররা ইংরেজদের সঙ্গে বিক্ষিপ্ত লড়াই চালায়। শেষ পর্যন্ত সরকার সেনাবাহিনীর সাহায্যে বিদ্রোহ দমন করে। ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে কে প্রথম শুরু করেন? বাংলায় এই আন্দোলনের প্রধান নেতা কে ছিলেন? ওয়াহাবি আন্দোলন ভারতবর্ষে প্রথম শুরু করেছিলেন রায়বেরেলি সৈয়দ আহমেদ। বাংলায় এই আন্দোলনের প্রধান নেতা ছিলেন মীর নিসার আলী বা তিতুমির। কোন ঘটনা দাক্ষিণাত্য হাঙ্গামা নামে খ্যাত? 1875 দাক্ষিণাত্যের কৃষক শ্রেণী বহিরাগত মারোয়াড়ি ও গুজরাটি মহাজনদের শোষণের বিরুদ্ধে যে বিদ্রোহ করেছিল তাকেই সরকারি নথিতে দাক্ষিণাত্য হাঙ্গামা বা ডেকান রায়েট বলা হয়েছে। হাজী শরিয়াতুল্লাহ তিতুমির কে ছিলেন? ফরাজি আন্দোলনের নেতা ও সংগঠক ছিলেন হাজী শরিয়াতুল্লাহ। তিতুমির বাংলাদেশে ওয়াহাবি আন্দোলন সংগঠিত করেছিলেন। 1857 বইটি কার লেখা? ডক্টর সুরেন্দ্রনাথ সেনের। এলাহাবাদের সিপাহী বিদ্রোহের কে নেতৃত্ব দেন? মৌলভী লিয়াকত আলী। পরেরটি দেখো, আধুনিক পাঞ্জাবের জনক কাকে বলা হয় এবং কেন? লর্ড ডালহৌসিকে আধুনিক পাঞ্জাবের জনক বলা হয়। ডালহৌসি পাঞ্জাবে কৃষি, পরিবহন, শিল্প ও শিক্ষা বিস্তারে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করে ওই অঞ্চলের অর্থনৈতিক বিকাশকে ত্বরান্বিত করেছিলেন। সত্যবিলোপ নীতির মূল উদ্দেশ্য কী ছিল? কে এই নীতি প্রয়োগ করেন? সত্যবিলোপ নীতির মূল উদ্দেশ্য ছিল দেশীয় রাজ্যগুলি অধিগ্রহণের মাধ্যমে ব্রিটিশ সাম্রাজ্য সীমার বিস্তার ঘটানো। লর্ড ডালহৌসি এই নীতির প্রয়োগ করেন। পরেরটি দেখো, নানা সাহেব কে ছিলেন? কি জন্য তিনি স্মরণীয়? পেশোয়া দ্বিতীয় বাজিরাওয়ের দত্তক পুত্র। ধুন্দুপন্থ ইতিহাসে নানা সাহেব নামে অধিক পরিচিত। সিপাহী বিদ্রোহে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের জন্য তিনি স্মরণীয়। তাতিয়া তোপি কে? তিনি কি জন্য বিখ্যাত ছিলেন? তাতিয়া তোপি ছিলেন স্বদেশপ্রেমিক মারাঠি ব্রাহ্মণ। প্রকৃত নাম রামচন্দ্র পাণ্ডুরঙ্গ তোপি। মধ্য ভারতে তার নেতৃত্বে বিদ্রোহী সিপাহীদের গোয়ালিয়র রেজিমেন্ট দৃঢ়তার সঙ্গে ইংরেজদের মোকাবিলা করেছিল। পরে তিনি নানা সাহেব ও ঝাঁসি রানী লক্ষ্মীবাইয়ের সঙ্গে মিলিতভাবে যুদ্ধ করেন। অবশেষে বিদ্রোহের অপরাধে ইংরেজগণ ফাঁসি দিয়ে তার জীবনাবাসন ঘটান। এবং আরেকটি প্রশ্ন দেখো এখানে রয়েছে, 1857 বিদ্রোহের কয়েকজন নেতার নাম করো। 1857 খ্রিস্টাব্দে বিদ্রোহের কয়েকজন নেতা হলেন ঝাঁসি রানী লক্ষ্মীবাই, পেশোয়ার দত্তকপুত্র নানা সাহেব, কানপুরের তাতিয়া তোপি, জগদীশপুরের তালুকদার কুনওয়ার সিং, মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহ। আরেকটি প্রশ্ন ইম্পর্টেন্ট রয়েছে, শেষ মুঘল সম্রাট কে ছিলেন? তিনি কোথায় মারা যান? শেষ মুঘল সম্রাট ছিলেন দ্বিতীয় বাহাদুর শাহ। তিনি সিপাহী বিদ্রোহে অংশগ্রহণের অপরাধে ইংরেজ কর্তৃক রেঙ্গুনে নির্বাসিত হন। সেখানেই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মিরাত উল আকবর পত্রিকাটিকে কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1822 খ্রিস্টাব্দে। এটি রামমোহন প্রকাশ করেছিলেন। রামমোহনকে কে ভারত পথিক উপাধি দেন? রবীন্দ্রনাথ ঠাকুর। বিদ্যাসাগরকে কে ট্র্যাডিশনাল মডার্নাইজার বলেছেন? ইতিহাসবিদ ডক্টর অমলেশ ত্রিপাঠী। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর উপাধিতে ভূষিত হন? 1841। বাল্যবিবাহের বিরুদ্ধে সোচ্চার দুটি বিশিষ্ট পত্রিকার নাম? দৈনিক সমাচার ও হিন্দু প্যাট্রিয়ট। একাডেমিক অ্যাসোসিয়েশন 1828 কারা প্রতিষ্ঠা করেন? নববঙ্গীয় গোষ্ঠীর সদস্যরা। কেশবচন্দ্র কত খ্রিস্টাব্দে নববিধান ঘোষণা করেন? 1880। ভারতীয় ব্রহ্ম সমাজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1866। এবং ব্রাহ্মবন্ধু সভা এবং ব্রাহ্মিকা সমাজ কে প্রতিষ্ঠা করেন? কেশবচন্দ্র সেন। কে কত সালে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন? বাংলার বিশিষ্ট সমাজ সংস্কার রাজা রামমোহন রায় 1815 খ্রিস্টাব্দে আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। রক্ষণশীল হিন্দু সমাজের বিধান অন্ধভাবে অনুসরণ না করে যুক্তিবাদ ভিত্তিক মানবতাবাদী ধর্মাচরণের প্রচার করাই ছিল এর লক্ষ্য।
পরেরটি দেখো, ব্রাহ্মসভা কে কত সালে প্রতিষ্ঠা করেন? আর রাজা রামমোহন রায় 1828 সালে ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন। প্রথমে নাম ছিল আত্মীয় সভা। 1815 রামমোহনের মৃত্যুর পরে ব্রাহ্মসভাই ব্রাহ্ম সমাজে পরিবর্তিত হয়। ব্রাহ্ম সমাজের দুজন নেতার নাম করো। ব্রাহ্ম সমাজের দুজন নেতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর ও কেশবচন্দ্র সেন। স্বামী বিবেকানন্দ রচিত কয়েকটি গ্রন্থের নাম লেখো। স্বামীজি তার বিভিন্ন রচনায় ইংরেজ শাসনের তীব্র সমালোচনা করে ভারতের নবজাগ্রত জাতীয়তাবোধকে গভীর অনুপ্রেরণা দান করেছেন। স্বামীজি রচিত কয়েকটি বিখ্যাত গ্রন্থ হল পরিব্রাজক, বর্তমান ভারত, প্রাচ্য ও পাশ্চাত্য। প্রার্থনা সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? ব্রাহ্মণন্দ কেশবচন্দ্রের আদর্শে অনুপ্রাণিত হয়ে ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ মহারাষ্ট্রে 1867 খ্রিস্টাব্দে প্রার্থনা সমাজ প্রতিষ্ঠা করেন। ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারমূলক কাজ করা ছিল এর প্রধান উদ্দেশ্য। তবে মাধব গোবিন্দ রানাডের নেতৃত্বে এই সংস্থা সর্বাধিক জনপ্রিয়তা অর্জন করে। আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক আদর্শের ভিত্তিতে 1875 খ্রিস্টাব্দে আর্য সমাজকে প্রতিষ্ঠা করেন। ধর্ম সংস্কার ও সমাজ সংস্কারের উদ্দেশ্যে স্বামী দয়ানন্দ সরস্বতী বৈদিক আদর্শের ভিত্তিতে 1875 খ্রিস্টাব্দে উত্তর ভারতের সৌরাষ্ট্র অঞ্চলে আর্য সমাজ প্রতিষ্ঠা করেন। এর বিখ্যাত কর্মসূচি ছিল শুদ্ধি। শুদ্ধি অনুষ্ঠানের দ্বারা হিন্দুকেও হিন্দু ধর্মে গ্রহণ করার ব্যবস্থা করা হয়। পরেরটি দেখো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত দুটি পুস্তকের নাম লেখো। বিদ্যাসাগর সমাজ সংস্কার ও শিক্ষা বিষয়ক বহু পুস্তক রচনা করেন। তার উল্লেখযোগ্য কয়েকটি পুস্তক হল বর্ণ পরিচয়, কথামালা, বোধোদয়, সংস্কৃত ব্যাকরণ, উপক্রমণিকা ইত্যাদি। ডিরোজিয়ান কাদের বলা হতো? দুজন বিখ্যাত ডিরোজিয়ানের নাম উল্লেখ করো। প্রেসিডেন্সি কলেজের অ্যাংলো ইন্ডিয়ান অধ্যাপক হেনরি ডিরোজিও বাংলা তথা কুসংস্কারের বিরুদ্ধে জনমত গড়তে উদ্যোগ নেন। একদল শিক্ষিত তরুণ তার ঘনিষ্ঠ অনুরাগী ও অনুগামীতে পরিণত হয়েছিল। এদেরই ডিরোজিয়ান বা নব্যবঙ্গী বলা হতো। দুজন বিখ্যাত ডিরোজিয়ান হলেন রামতনু লাহিড়ী ও কলিকাতা মেডিকেল কলেজ কার চেষ্টায় কত সালে স্থাপিত হয়? লর্ড উইলিয়াম বেন্টিং এর আন্তরিক চেষ্টায় 1835 সালে কলকাতা মেডিকেল কলেজ স্থাপিত হয়। দুজন প্রাচ্যবাদী ইউরোপীয় পণ্ডিতের নাম লেখো। জোনাথন ডানকান ও নাথানিয়েল হেলহেট। এটা নাথানিয়েল হবে, নাথানিয়েল হেলহেট। কলকাতা মাদ্রাসা কে প্রতিষ্ঠা করেন? ওয়ারেন হেস্টিংস। কলকাতা মাদ্রাসা কবে প্রতিষ্ঠিত হয়? 1781। বেনারস সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করেন? বেনারসের রেসিডেন্ট জোনাথন ডানকান। বেনারস সংস্কৃত কলেজ কবে কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? 1792। হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয়? 1817 খ্রিস্টাব্দে। পরেরটা দেখো, দক্ষিণ ভারতে কে ব্রাহ্ম আন্দোলনের সূচনা করেন? শ্রী ধর্লু নাইডু। বিবেক বর্ধিনী পত্রিকা কে প্রকাশ করেন? বিরসালিঙ্গম পদ্মলু। কার অনুগামীরা স্বামী নারায়ণ সম্প্রদায় নামে পরিচিত? সহজানন্দ স্বামীর অনুগামীরা। গুলামগিরি গ্রন্থের রচয়িতাকে? জ্যোতিবা ফুলে। কেরালার সংস্কার আন্দোলনের পথিকৃৎ কে ছিলেন? শ্রী নারায়ণ গুরু। মাইসোর স্টার পত্রিকাকে প্রকাশ করেন? কর্ণাটক অঞ্চলের সংস্কারক বীর বাসাপ্পা। হিন্দু কলেজ কত খ্রিস্টাব্দে স্থাপিত হয়? প্রতিষ্ঠাতা কয়েকজনের নাম লেখো। হিন্দু কলেজ বর্তমান প্রেসিডেন্সি কলেজ 1817 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। হিন্দু কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন বিচারপতি হাইড ইস্ট, বৈদ্যনাথ মুখোপাধ্যায়, ডেভিড হেয়ার, রামমোহন রায় প্রমুখ সমাজসেবী ও শিক্ষানুরাগী। স্কুল বুক সোসাইটি কবে কি উদ্দেশ্যে স্থাপিত হয়েছিল? স্কুল বুক সোসাইটি স্থাপিত হয়েছিল 1817 খ্রিস্টাব্দে। এর প্রধান উদ্দেশ্য ছিল ইংরেজি শিক্ষার জন্য ভালো বই প্রকাশ করা। অবশ্য পরের বছর নাম পরিবর্তন করে কলিকাতা স্কুল সোসাইটি করা হয়। এর উদ্দেশ্য হিসেবে নতুন স্কুল স্থাপন, পুরনো স্কুলের উন্নয়ন, পুস্তক প্রকাশ প্রভৃতি পরিকল্পনা গৃহীত হয়। জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট কে কবে প্রতিষ্ঠা করেন? খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন এটি। স্কটল্যান্ডে ধর্ম প্রচারক মিস্টার আলেকজান্ডার ডাব 1830 খ্রিস্টাব্দে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউট বর্তমানে স্কটিশ চার্চ কলেজ স্থাপন করেন। ওরিয়েন্টালিস্ট এবং অ্যাংলিসিস্ট কাদের বলা হয়? লর্ড বেন্টিংয়ের আমলে শিক্ষার জন্য বরাদ্দ অর্থ প্রাচ্য না পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য ব্যয় করা হবে তা নিয়ে তুমুল বিতর্কের সৃষ্টি হয়। তখন প্রাচ্য শিক্ষা বিস্তারের সমর্থকগণ ওরিয়েন্টালিস্ট এবং পাশ্চাত্য শিক্ষা বিস্তারের সমর্থকগণ অ্যাংলিসিস্ট নামে পরিচিত হন। উইলিয়াম অ্যাডামের নাম কি জন্য স্মরণীয়? লর্ড উইলিয়াম বেন্টিংয়ের আমলে ভারতবর্ষে প্রাথমিক শিক্ষার অবস্থা সম্বন্ধে তদন্তের উদ্দেশ্যে উইলিয়াম অ্যাডামের নেতৃত্বে একটি কমিটি গঠিত হয়। উক্ত রিপোর্ট অ্যাডাম রিপোর্ট 1838 খ্রিস্টাব্দ নামে পরিচিত। প্রাচ্য কলার দুজন বিখ্যাত প্রবক্তার নাম লেখো। প্রাচ্য কলার দুজন বিখ্যাত প্রবক্তার নাম ছিলেন অবনীন্দ্রনাথ ঠাকুর ও একাডেমিক অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন? হিন্দু কলেজের অধ্যাপক হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও 1828 সালে একাডেমিক অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন। হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক ছিলেন হরিশচন্দ্র মুখোপাধ্যায়। এটি প্রথম প্রকাশিত হয় 1835 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ কে কবে প্রতিষ্ঠা করেন? ফোর্ট উইলিয়াম কলেজ লর্ড ওয়েলেসলি 1800 খ্রিস্টাব্দে স্থাপন করেন। পরেরটি দেখো, হরিশচন্দ্র মুখোপাধ্যায় ও শিশির
কুমার ঘোষ কোন দুটি সংবাদপত্র সম্পাদনা করতেন? হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় ও শিশির কুমার ঘোষ সম্পাদিত দুটি সংবাদপত্র হলো যথাক্রমে হিন্দু প্যাট্রিয়ট ও অমৃতবাজার পত্রিকা। পরেরটি দেখো, শ্রীরামপুর মিশন কবে স্থাপিত হয়? এর কয়েকজন বিখ্যাত পণ্ডিত এবং প্রকাশিত পত্রিকার নাম লেখো। শ্রীরামপুর মিশন 1800 খ্রিস্টাব্দে স্থাপিত হয়। এখানকার পণ্ডিতগণের মধ্যে উল্লেখযোগ্য ছিল উইলিয়াম কেরি, জেসুয়া মার্সম্যান এবং উইলিয়াম ওয়ার্ড। এদের প্রকাশিত কয়েকটি বিখ্যাত পত্রিকা হলো সমাচার দর্পণ, দিগদর্শন, ফ্রেন্ড অব ইন্ডিয়া। উইলিয়াম কেরি কে ছিলেন? তিনি কি জন্য বিখ্যাত? উইলিয়াম কেরি ছিলেন জনৈক খ্রিস্টান মিশনারি ও ভারতীয় ভাষা ও সাহিত্যের পণ্ডিত। বঙ্কিমচন্দ্রের কোন গ্রন্থে 76-এর মন্বন্তরের বর্ণনা আছে? আনন্দমঠ 1770-এর দুর্ভিক্ষের বর্ণনা দেওয়া আছে। নীলদর্পণ কার লেখা? নীলদর্পণ লেখা দীনবন্ধু মিত্রের। ভারতবর্ষের প্রথম সংবাদপত্র কে কবে কি নামে প্রকাশ করেন? ভারতবর্ষের প্রথম সংবাদপত্র প্রকাশ করেন জে.এ. হিকি, জেমস অগাস্টাস হিকি। 1780 খ্রিস্টাব্দে 29 জানুয়ারি প্রকাশিত এই কাগজের নাম হিকিস গেজেট। নব্যবঙ্গ দলের প্রকাশিত পত্রিকার নাম লেখো। পার্থেনান, জ্ঞানান্বেষণ এবং বেঙ্গল স্পেকটেটর। আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের প্রতিষ্ঠাতা কে? এই প্রতিষ্ঠানের গড়ে তোলার পিছনে কি উদ্দেশ্য ছিল? আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ প্রতিষ্ঠা করেন বিশিষ্ট মুসলিম নেতা স্যার সৈয়দ আহমেদ খান। 1875 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত এই কলেজের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের মধ্যে পাশ্চাত্য শিক্ষার বিস্তার এবং রাজনৈতিক চেতনার বিকাশ ঘটানো। সৈয়দ আহমেদ খান কে ছিলেন? তার স্থাপিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম করো। সৈয়দ আহমেদ খান ছিলেন বিশিষ্ট মুসলিম নেতা ও শিক্ষা বিশারদ। তার স্থাপিত দুটি শিক্ষা প্রতিষ্ঠানের নাম আলিগড় অ্যাংলো ওরিয়েন্টাল কলেজ ও সায়েন্টিফিক সোসাইটি। বিশ্ববিদ্যালয় কমিশন কবে, কত খ্রিস্টাব্দে এবং কোন গভর্নর জেনারেল কর্তৃক গঠিত হয়েছিল? লর্ড রিপন 1882 খ্রিস্টাব্দে এই কমিশন অর্থাৎ হান্টার কমিশন নিয়োগ করেন। উডের নির্দেশনামা কতদূর কার্যকরী হয়েছে তা অনুসন্ধান করা এবং উচ্চশিক্ষা সম্পর্কে সুপারিশ করাই ছিল এই কমিশনের কাজ। সংবাদ প্রভাকর ও তত্ত্ববোধনী পত্রিকার প্রতিষ্ঠাতা কারা? ঈশ্বরচন্দ্র গুপ্ত, দেবেন্দ্রনাথ ঠাকুর। লর্ড মেকলে কেন ভারতীয়দের কাছে পরিচিত? বড়লাট লর্ড বেন্টিংয়ের আইন সচিব লর্ড মেকলে ভারতে পাশ্চাত্য শিক্ষা বিস্তারের জন্য স্মরণীয়। অবশ্য তিনি একটু বেশি প্রাচ্য বিরোধী ছিলেন। তবে পাশ্চাত্য শিক্ষা প্রসারের জন্য 1835 খ্রিস্টাব্দে তিনি বড়লাটের কাছে যে স্মারকলিপি মেকলে মিনিট প্রকাশ করেন তা এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রসারে প্রভূত সহায়ক ছিল। পরেরটি, প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? কে এটি প্রকাশ করেন? প্রথম বাংলা সংবাদপত্রের নাম সমাচার দর্পণ। শ্রীরামপুরের মিশনারি মার্সম্যান এর সম্পাদনায় 1818 খ্রিস্টাব্দে এটি প্রকাশিত হয়। বঙ্গদেশে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম কি? কে এটি প্রকাশ করেন? বঙ্গদেশে প্রকাশিত প্রথম বাংলা সংবাদপত্রের নাম বেঙ্গল গেজেট। আলিগড় আন্দোলন কে শুরু করেন? এই আন্দোলনের দুজন নেতার নাম। আলিগড় আন্দোলন শুরু করেন স্যার সৈয়দ আহমেদ খাঁ। এই আন্দোলনের অপর দুজন নেতা হলেন অ্যাংলো ওরিয়েন্টাল কলেজের অধ্যক্ষ থিওডোর বেক ও থিওডোর মরিসন। কলকাতা বিশ্ববিদ্যালয় কবে স্থাপিত হয়? এর প্রথম ভাইসরয় কে ছিলেন? 1857-র 24 জানুয়ারি কলকাতা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর ছিলেন জেমস উইলিয়াম কোলবাইলি। 24 জানুয়ারি 1857 থেকে 24 জানুয়ারি 1859। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশনস কি? কত খ্রিস্টাব্দে এটি গঠিত হয়? যে ভারতে পাশ্চাত্য শিক্ষা সংক্রান্ত সরকারি নীতি নির্ধারণের কাজ পরিচালনার জন্য যে কমিটি গঠিত হয়েছিল সেটিকে জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন বলা হয়। 1823 খ্রিস্টাব্দে এটি গঠিত। সার্বজনিক সভা 1867, প্রধান উদ্যোক্তা কে ছিলেন? গোপাল হরি দেশমুখ। জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা সম্পর্কে ষড়যন্ত্র তত্ত্বের প্রবক্তাকে? মার্ক্সবাদী ইতিহাসবিদ রজনীপাম দত্ত। জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন কোথায় হয়েছিল? বোম্বাইয়ের তেজপাল হলে। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। মাদ্রাজ মহাজন সভা কবে স্থাপিত হয়? 1884। বম্বে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশনের দুজন উদ্যোক্তার নাম? ফিরোজ শাহ মেহতা, বদরুদ্দিন তাইবজি। হিস্ট্রি অফ ইন্ডিয়া ন্যাশনাল কংগ্রেস গ্রন্থটি কে রচনা করেন? পট্টবি সীতারামাই। ভারতের প্রথম ভাইসরয় কে কবে নিযুক্ত হন? 1858 খ্রিস্টাব্দে লর্ড ক্যানিং ভারতের প্রথম ভাইসরয় নিযুক্ত হন। কত খ্রিস্টাব্দে কোন সন্ধি দ্বারা দ্বিতীয় ইঙ্গো আফগান যুদ্ধের অবসান ঘটে? 1879 খ্রিস্টাব্দে গন্ডামাকের সন্ধি দ্বারা। ইংল্যান্ডের মহারানী কত খ্রিস্টাব্দে ভারতের সম্রাজ্ঞী হন? তার উপাধি কী ছিল? ব্রিটিশ প্রধানমন্ত্রী ডিসরেইলি কর্তৃক পার্লামেন্টের রয়্যাল টাইটেল অ্যাক্ট গৃহীত হলে 1877 খ্রিস্টাব্দের 1 জানুয়ারি দিল্লিতে এক দরবার অনুষ্ঠিত করে ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়াকে ভারতবর্ষের সম্রাজ্ঞী বলে ঘোষণা করা হয়। তার উপাধি ছিল কাইজার ই হিন্দ। কে কোন আইন বলে দেশীয় ভাষায় সংবাদপত্রের কণ্ঠরোধ করেছিলেন? লর্ড লিটন ভার্নাকুলার প্রেস অ্যাক্ট 1878 পাশ করে দেশীয় ভাষায় প্রকাশিত সংবাদপত্রগুলির উপর বিভিন্ন প্রকার বিধিনিষেধ আরোপ করেন। ইলবার্ট কে ছিলেন? ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য কি? কোটনি ইলবার্ট ছিলেন ভাইসরয় রিপনের আইন সচিব। ইলবার্ট বিলের প্রধান উদ্দেশ্য ছিল বিচার ব্যবস্থায় জাতিভেদমূলক বৈষম্য দূর করা। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন কে কবে প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1876 খ্রিস্টাব্দে। কত খ্রিস্টাব্দে জমিদার সমিতি স্থাপিত হয়? 1838 খ্রিস্টাব্দে জমিদার সমিতি স্থাপিত হয়। কবে, কোথায়, কার সভাপতিত্বে ভারতের প্রথম জাতীয় কংগ্রেস
প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয় 1885 খ্রিস্টাব্দের 28 ডিসেম্বর বোম্বাইয়ের গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজে হলে ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। ভারতের জাতীয় কংগ্রেস কত খ্রিস্টাব্দে গঠিত হয়? 1885 খ্রিস্টাব্দে। প্রথম সভাপতি কে ছিলেন? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ভারতের জাতীয় কংগ্রেসের জন্মের পূর্বে গঠিত দুটি রাজনৈতিক সংগঠনের নাম লেখো। ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1876, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন 1851। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে পুনা, কলকাতা, মাদ্রাজ, বোম্বাইয়ের 4টি রাজনৈতিক সংগঠনের নাম করো। জাতীয় কংগ্রেসের আগে পুনায় সার্বজনিক সভা 1870, কলকাতায় ইন্ডিয়ান লীগ 1875, মাদ্রাজে মহাজন সভা 1884 এবং বোম্বাইতে প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন 1885। নরপন্থী কংগ্রেস নেতাদের অবদান কী ছিল? নরপন্থী কংগ্রেস নেতাদের প্রচেষ্টায় ভারতীয়দের মধ্যে সর্বপ্রথম জাতীয় চেতনার প্রসার ঘটে, জাতীয় ঐক্য সংহতি গড়ে ওঠে। নরমপন্থীরা সরকারি কাজের বিরোধিতার মাধ্যমে দেশবাসীর সামনে ব্রিটিশ শাসনের প্রকৃত স্বরূপ তুলে ধরেন। নরমপন্থী কাদের বলা হয়? কংগ্রেসের আদি পর্বে 1885 থেকে 1905 যে সমস্ত নেতা ব্রিটিশের প্রতি আবেদন নিবেদন নীতিতে বিশ্বাসী ছিলেন তাদের নরমপন্থী বলা হয়। কয়েকজন নরমপন্থী নেতা ছিলেন উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়, গোপালকৃষ্ণ গোখলে, সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। সেফটি ভালভ বা নিরাপত্তা নিয়ামক তত্ত্ব কি? অবসরপ্রাপ্ত ইংরেজ আমলা ও হিউম, অ্যালান অক্টাভিয়ান হিউম উদ্যোগে ভারতের জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠার ঘটনাকে লক্ষ্য করে রজনীপাম দত্ত সেফটি ভালভ তত্ত্ব অবতারণা করেছেন। এই মতে বলা হয়েছে যে হিউম ইংরেজ সরকারের বিরুদ্ধে ভারতীয়দের গণ উষ্মা রোধ করার উদ্দেশ্যে এই সংগঠন তৈরি করেছিলেন, অর্থাৎ ইংরেজ সরকারের নিরাপত্তা নিয়ামক হিসেবে জাতীয় কংগ্রেসের সৃষ্টি হয়েছে। স্বদেশী ভাণ্ডার 1897 কে প্রতিষ্ঠা করেন? রবীন্দ্রনাথ ঠাকুর। লক্ষ্মীর ভাণ্ডার কে প্রতিষ্ঠা করেন? 1903 সরলা দেবী। তিনজন চরমপন্থী নেতার নাম করো। লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। সীমান্ত গান্ধী নামে কে পরিচিত ছিলেন? পাখতুন নেতা খান আব্দুল গফর খান। কার নির্দেশে কত তারিখে বঙ্গ ব্যবচ্ছেদ করা হয়েছিল, কবে তা বাতিল হয়? লর্ড কার্জনের নির্দেশে 1905 খ্রিস্টাব্দে 16 অক্টোবর বঙ্গ ব্যবচ্ছেদ করা হয়। 1911 খ্রিস্টাব্দে বঙ্গ বাতিল হয়। বঙ্গভঙ্গ আন্দোলন কেন সংগঠিত হয়েছিল? লর্ড কার্জন 16 অক্টোবর 1905 থেকে বঙ্গভঙ্গ কার্যকরী করার কথা ঘোষণা করেন। তার এই ঘোষণার প্রতিবাদে বাংলার জনসাধারণ বঙ্গভঙ্গ আন্দোলন সংগঠিত করেন। কার্লাইল সার্কুলার কবে জারি করা হয়? 1905-এর 10 অক্টোবর কার্লাইল সার্কুলার জারি করা হয়। কার উদ্যোগে কবে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়? ঢাকার নবাব সলিমুল্লাহর উদ্যোগে 1906 খ্রিস্টাব্দে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়। লালবাল পাল নামে কারা বিখ্যাত ছিলেন? লালবাল পাল অর্থের লালা লাজপত রায়, বাল গঙ্গাধর তিলক, বিপিন চন্দ্র পাল। কংগ্রেসের এই তিনজন চরমপন্থী নেতা। স্বরাজ আমার জন্মগত অধিকার, কে এই উক্তি করেছিলেন? বাল গঙ্গাধর তিলক। স্বদেশী আন্দোলনের কয়টি ধারা ছিল? 4টি ধারা। নরমপন্থী ধারা, আত্মশক্তি ধারা, নিষ্ক্রিয় প্রতিরোধের ধারা, সন্ত্রাসবাদী ধারা। পরেরটি দেখো, কেশরী ও মারাঠা পত্রিকা দুটির সম্পাদক কে ছিলেন? বাল গঙ্গাধর তিলক। কে গণপতি ও শিবাজী উৎসবের সূচনা করেন? উত্তর হবে বাল গঙ্গাধর তিলক। স্বদেশী আন্দোলনের 4জন নেতার নাম করো। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, অরবিন্দ ঘোষ, আবদুল্লাহ রসুল। অনুশীলন সমিতি সম্পর্কে কি জানো? অনুশীলন সমিতি হলো বাংলার অতি সক্রিয় স্বাধীনতাকামী গুপ্ত সমিতি। প্রমথনাথ মিত্র প্রতিষ্ঠিত 24 মার্চ 1902। এই সমিতি শরীরচর্চা ও মানসিক প্রস্তুতির মাধ্যমে যুব সমাজকে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে সংগঠিত করত। ভারতের থিওসফিক্যাল সোসাইটি কে কবে প্রতিষ্ঠা করেন? 1893 অ্যানিবেশন ভারতের থিওসফিক্যাল সোসাইটি প্রতিষ্ঠা করেন। ভারতের সংগ্রামশীল জাতীয়তাবাদের প্রবক্তা কারা ছিলেন? বাল গঙ্গাধর তিলক, লালা লাজপত রায়, অরবিন্দ ঘোষ, বিপিন চন্দ্র পাল। কখন কোথায় চরমপন্থী নরমপন্থীদের মধ্যে মিলন হয়? 1916 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জাতীয় কংগ্রেসের লখনৌ অধিবেশনে। অভিনব ভারত কে গঠন করে? বিনায়ক দামোদর সাভারকর। বাংলাদেশে দুটি গুপ্ত সমিতির নাম করো। অনুশীলন সমিতি, আত্মোন্নতি। যুগান্তর পত্রিকা কবে প্রকাশিত হয়? এর সম্পাদক কে ছিলেন? যুগান্তর পত্রিকা 1906 খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয়। সম্পাদক ছিলেন বারিন ঘোষ। মিত্রমেলা কারা প্রতিষ্ঠা করেন? মিত্রমেলা প্রতিষ্ঠা করেন গণেশ সাভারকর ও বিনায়ক দামোদর সাভারকর মহারাষ্ট্রে। বাল সমাজ আর্য বান্ধব সমাজ কি? বাল সমাজ আর্য বান্ধব সমাজ হল মহারাষ্ট্রের দুটি বিপ্লবী গুপ্ত সমিতি। নাগপুর, অমরাবতী, ওয়ার্ধা প্রভৃতি জায়গায় এই সংগঠনের কার্যকলাপ বিস্তৃত ছিল। পরেরটি দেখো, গদর পার্টি। গদর পার্টি কোথায় কে কবে প্রতিষ্ঠা করেন? গদর শব্দের অর্থ বিপ্লব। গদর পার্টি 1913 খ্রিস্টাব্দে প্রবাসী ভারতীয় ছাত্র ও শ্রমিকদের উদ্যোগে আমেরিকায় গঠিত হয়েছিল। হিন্দ স্বরাজ কে লিখেছিলেন? মহাত্মা গান্ধী। রাওলাট আইন কবে প্রবর্তিত হয়? 1919। আইন অমান্য আন্দোলনের সাল উল্লেখ করো। 1930 থেকে 34। ভারতীয় আন্দোলনে গান্ধীজি আবির্ভাবের পূর্বে জোরালো কোনো আন্দোলন গণসমর্থন ছিল? বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী ও বয়কট আন্দোলন। গান্ধী রাইজ টু পাওয়ার গ্রন্থের রচয়িতা কে? উত্তর হবে জুডিথ এম ব্রাউন। চৌরি চৌরি ঘটনা কবে হয়? 1922 খ্রিস্টাব্দে। আইন অমান্য আন্দোলন প্রত্যাহার এর পর গান্ধীজি কি কর্মসূচি নেন? অস্পৃশ্যতা বিরোধী আন্দোলনের সূচনা করেন।
পাখতুন নামে রাজনৈতিক পত্রিকাটির সম্পাদক কে ছিলেন? খান আব্দুল গফফর খান। কবে লখনৌ চুক্তি হয়? 1916। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্বন্ধে কি জানো? রাওলাট আইনের প্রতিবাদে 1919 খ্রিস্টাব্দে 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে বহু সংখ্যক নিরস্ত্র মানুষ এক সভায় সমবেত হয়েছিলেন, কিন্তু জেনারেল মাইকেল ডায়ারের নির্দেশে আকস্মিকভাবে এবং বিনা প্ররোচনায় ইংরেজ পুলিশ নির্বিচারে গুলি করে শিশু, বৃদ্ধা, যুবা নির্বিশেষে শত শত ব্যক্তিকে নিহত করে। এই নৃশংস ঘটনায় জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড নামে পরিচিত। রবীন্দ্রনাথ কখন কেন নাইট উপাধি ত্যাগ করেন? 1919 খ্রিস্টাব্দে জালিয়ানওয়ালাবাগে নিরস্ত্র জনগণের উপর ইংরেজ বাহিনী নৃশংস গুলিবর্ষণ ও হত্যাকাণ্ডের প্রতিবাদে রবীন্দ্রনাথ ঘৃণা ও ক্ষোভের সঙ্গে ইংরেজ প্রদত্ত স্যার উপাধি ত্যাগ করেন। রাওলাট আইন কি? কোন ঘটনার প্রতিবাদে? খিলাফত আন্দোলন কবে হয়েছিল? এই দুজন নেতার নাম। খিলাফত আন্দোলন 1920 খ্রিস্টাব্দে হয়েছিল। দুজন নেতা ছিলেন মৌলানা মোহাম্মদ আলী, মৌলানা শৌকত আলী। স্বরাজ্য পার্টি কে কবে প্রতিষ্ঠা করেন? স্বরাজ্য পার্টি প্রতিষ্ঠা করেছিলেন মতিলাল নেহরু আর চিত্তরঞ্জন দাস 1923-এর 1 জানুয়ারি। তরুণের স্বপ্ন বইটি কে লিখেছিলেন? সুভাষচন্দ্র বসু। কত সালে কোন অধিবেশনে ভারতীয় জাতীয় কংগ্রেস পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গ্রহণ করে? লাহোর কংগ্রেসের বার্ষিক অধিবেশনে জওহরলাল নেহরু 1929 সালে। পরেরটি দেখো, ডান্ডি অভিযান কি? ডান্ডি কোন জায়গা থেকে এটি শুরু হয়? আইন অমান্য আন্দোলনের দ্বিতীয় পর্যায় শুরু করার উদ্দেশ্যে মহাত্মা গান্ধী বহু অনুগামী সহ 1930-এর 12ই মার্চ তার ঐতিহাসিক ডান্ডি অভিযান শুরু করেন। উদ্দেশ্য ছিল সেখানে লবণ প্রস্তুত করে সরকারের লবণ আইন অমান্য করা। সবরমতী আশ্রম থেকে পদযাত্রা করে তিনি ডান্ডিতে যান। এই ডান্ডি অভিযানের সঙ্গে সঙ্গে সারা দেশে আইন অমান্য আন্দোলন শুরু হয়। পরেরটি দেখো, খুদা ই খিদমতগার কথাটির অর্থ কি? দলের প্রতিষ্ঠাতা কে ছিলেন? খুদা ই খিদমতগার কথার অর্থ হলো ঈশ্বরের সেবক। এই দলের প্রতিষ্ঠাতা ছিলেন খান আব্দুল গফফর খান। সাম্প্রদায়িক বাটোয়ারা কি বা কমিউনাল অ্যাওয়ার্ড কি? ভারতের হিন্দুদের সঙ্গে মুসলমান, শিখ ও অনুন্নত সম্প্রদায়ের বিভেদ সৃষ্টি করে ভারতবাসীর জাতীয় আন্দোলনকে দুর্বল করার উদ্দেশ্যে 1932 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা ঘোষণা করেন। এই সিদ্ধান্ত অনুযায়ী বিভিন্ন সম্প্রদায়ের জন্য পৃথক নির্বাচন মণ্ডলীর ব্যবস্থা করা হয়। দ্বিজাতি তত্ত্ব কি? কে এই তত্ত্বের আদি প্রবক্তা? হিন্দু মুসলিম দুটি পৃথক জাতি। এই তত্ত্বই দ্বিজাতি তত্ত্ব নামে খ্যাত। এই ধারণার বীজ বপন করেন সৈয়দ আহমেদ খান। পরবর্তীকালে মোহাম্মদ আলী জিন্নাহ এই দ্বিজাতি তত্ত্ব প্রচার করেন এবং মুসলমানদের জন্য পৃথক রাষ্ট্রের দাবিতে আন্দোলন শুরু করেন। এরই পরিণতিতে পৃথক রাষ্ট্র হিসাবে পাকিস্তানের সৃষ্টি। কয়টি প্রদেশে জাতীয় কংগ্রেস 1937-এ মন্ত্রিসভা গঠন করে? 1937-এ কংগ্রেস উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, বোম্বাই, বিহার, উড়িষ্যা, মাদ্রাজ, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশে মন্ত্রিসভা গঠন করে। আসাম সিন্ধু প্রদেশে কংগ্রেস অন্যান্য দলের সঙ্গে সংযুক্ত মন্ত্রিসভা গঠন করে। গান্ধী সম্পাদিত দুটি পত্রিকার নাম? ইয়ং ইন্ডিয়া, হরিজন। পরেরটি দেখো, বলা হচ্ছে যে কবে কোথায় আইন অমান্য আন্দোলন আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়? 1934-এর মে মাসে পাটনায় অনুষ্ঠিত নিখিল ভারত কংগ্রেস কমিটির অধিবেশনে। মোপলা বিদ্রোহ কি? এটি কখন হয়? দক্ষিণ ভারতের মালাবার উপকূলে বসবাসকারী ভারতীয় মুসলিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিল মোপলারা। ভারতের কমিউনিস্ট পার্টি কবে কোথায় প্রতিষ্ঠিত হয়? 1920-এর 17ই অক্টোবর তারিখে সাবেক সোভিয়েত ইউনিয়নের তাসখন্দে কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়। মানবেন্দ্রনাথ, অবনী মুখার্জি, মোহাম্মদ আলী এনারাই তৈরি করেন ভারতের কমিউনিস্ট পার্টি। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন কবে কার নেতৃত্ব হয়? 1930-এর 18 এপ্রিল বিপ্লবী সূর্য সেন মাস্টারদার নেতৃত্বে এটি হয়েছিল। 1930 খ্রিস্টাব্দে কারা রাইট হাউস বিল্ডিং আক্রমণ করে? 1930-এর 8 ডিসেম্বর বিপ্লবী যুবক বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত রাইট হাউস বিল্ডিং আক্রমণ করে। কয়েকজন মহিলা বিপ্লবীর নাম লেখো। কয়েকজন মহিলা বিপ্লবীর নাম হচ্ছে প্রীতিলতা ওয়াদ্দেদার, শান্তি ঘোষ, বীণা দাস, ইন্দু সিং প্রমুখ ছিলেন বিখ্যাত মহিলা বিপ্লবী। ভারতবর্ষে প্রথম কখন কোথায় মে দিবস পালিত হয়? 1923-এর 1 মে সিংরা ভেলু চেট্টিয়ার ভারতের মাদ্রাজে প্রথম মে দিবস পালন করেন। 1930-এর দশকে বাংলায় দুটি বিপ্লবী সংগঠনের নাম লেখো। বেঙ্গল ভলেন্টিয়ার্স এবং সূর্য সেনের রিভোল্টিং গ্রুপ বা অ্যাডভান্স গ্রুপ।
1939 সালে কংগ্রেসি মন্ত্রিসভাগুলি পদত্যাগ করে কেন? কংগ্রেসি মন্ত্রিসভাগুলির মতামত না নিয়েই ব্রিটিশ সরকার দ্বিতীয় বিশ্বযুদ্ধে যোগদান করার প্রতিবাদে কংগ্রেসি মন্ত্রিসভা 1939-এ পদত্যাগ করে। পরেরটি দেখো, ত্রিপুরী কংগ্রেসে কে সভাপতি নির্বাচিত হন, তিনি কাকে পরাজিত করেন? ত্রিপুরী কংগ্রেসে 1939 সুভাষচন্দ্র বসু সভাপতি নির্বাচিত হন। তিনি গান্ধীজি মনোনীত পট্টবী সীতারামাইয়াকে পরাজিত করেন। পরেরটি দেখো, ভারত ছাড়ো আন্দোলনের তারিখ লেখো। 1942-এর 8ই আগস্ট। ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন বলতে কি বোঝায়? সদস্য কারা ছিলেন? ভারতীয় সংবিধান রচনা ও ভাইসরয়ের পরিষদে ভারতীয় প্রতিনিধি মনোনয়ন সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী মিস্টার এটলি 3 জন মন্ত্রীকে প্রতিনিধি করে ভারতে পাঠান। এই প্রতিনিধি দলই ক্যাবিনেট মিশন নামে পরিচিত। 1946 এই দলের প্রতিনিধিরা ছিলেন পেথিক লরেন্স, স্টাফোর্ড ক্রিপস এবং A.B. আলেকজান্ডার। নৌবিদ্রোহ কবে হয়, কোথায় এটা শুরু হয়েছিল? 1946-এর 18ই ফেব্রুয়ারি মুম্বাইতে ভারতীয় নৌবাহিনী রয়্যাল ইন্ডিয়ান নেভি ইংরেজ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল। পরেরটি দেখো, ডিরেক্ট অ্যাকশন বা প্রত্যক্ষ সংঘর্ষ, এটা কবে হয়? এটা হয়েছিল 1946-এর 16ই আগস্ট। কে কাকে পূর্ব এশিয়ায় ভারতের স্বাধীনতা সংগ্রামের জনক বলে অভিহিত করেছেন? নেতাজি সুভাষচন্দ্র বসু রাসবিহারী বসুকে। ভারতের লৌহ মানব কাকে বলা হয়? সর্দার বল্লভভাই প্যাটেলকে। কবে ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়? কে প্রধানমন্ত্রী হন? 1946-এর 2রা সেপ্টেম্বর ভারতের অন্তর্বর্তী সরকার গঠিত হয়। নেতৃত্ব ছিলেন জওহরলাল নেহরুর উপর। ভারত বিভাগের পরিকল্পনা কবে ঘোষিত হয়? 1947-এর 3রা জুন মাউন্টব্যাটেন ভারত বিভাগের পরিকল্পনা ঘোষণা করেন। স্বাধীন ভারতের এবং পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন? স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড মাউন্টব্যাটেন এবং স্বাধীন পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত ছিলেন মোহাম্মদ আলী জিন্নাহ। ভারতের প্রথম ও শেষ গভর্নর জেনারেল কারা ছিলেন? ভারতের প্রথম ও শেষ গভর্নর ছিলেন যথাক্রমে লর্ড উইলিয়াম বেন্টিং। ভারতের প্রথম গভর্নর জেনারেল ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিং এবং শেষ ছিলেন চক্রবর্তী রাজা গোপালাচারী। ভারত বিভাগ কি অনিবার্য ছিল? অমরেশ ত্রিপাঠী, অন্নদাশঙ্কর রায় প্রমুখ মনে করেন জাতীয় কংগ্রেস কিছুটা উদার দূরদর্শী হলে এবং মুসলিম লীগ কিছুটা নমনীয় হলে ভারত বিভাগ এড়ানো যেত, কিন্তু ইংরেজদের ষড়যন্ত্র, জাতীয় কংগ্রেসের অদূরদর্শিতা, লীগের একগুঁয়েমি শেষ পর্যন্ত দুঃখজনক পরিণতি নিয়ে আসে। মুক্তি দিবস 1939 বলতে কি বোঝো? দেখো, এখানে বলা হচ্ছে 1935-এর ভারত শাসন আইন অনুযায়ী 1937-এর নির্বাচনে জাতীয় কংগ্রেস বিজয়ী হয়ে অনেকগুলি প্রদেশে সরকার গঠন করে, কিন্তু ব্রিটিশ সরকার ভারতীয়দের মতের বিরুদ্ধে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে জড়িত করলে কংগ্রেসের সরকারগুলি পদত্যাগ করে 1939। মুসলিম লীগ নেতা মোহাম্মদ আলী জিন্নাহ এই ঘটনায় আনন্দ প্রকাশ করে 21শে ডিসেম্বর দিনটিকে মুক্তি দিবস বলে ঘোষণা করার জন্য মুসলিম সমাজকে আহ্বান করেন। পরেরটা দেখো, ভারতের সংবিধান রচয়িতাদের মধ্যে কারা ছিলেন? দেখো, 2জন ভারতীয় সংবিধান রচয়িতার মধ্যে স্বাধীন ভারতের সংবিধান রচয়িতাদের মধ্যে অন্যতম ছিলেন ডক্টর B.R. আম্বেদকর, পণ্ডিত জওহরলাল নেহরু। কনস্টিটিউশন অ্যাসেম্বলির প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? কনস্টিটিউট অ্যাসেম্বলির সংবিধান সভা প্রথম সভাপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ। এর প্রথম অধিবেশন বসে 1946-এর 8ই ডিসেম্বর। কংগ্রেস সমাজতান্ত্রিক দল কবে কিভাবে গঠিত হয়? আইন অমান্য আন্দোলনের প্রাককালে জাতীয় কংগ্রেসের সদস্যদের একাংশের মধ্যে সমাজতান্ত্রিক ও বামপন্থী মতাদর্শ জনপ্রিয় হয়েছিল। আইন অমান্য আন্দোলনের অবসানের পর শ্রমিকদের মধ্যে ক্রমবর্ধমান কমিউনিস্ট প্রভাব রোধের উদ্দেশ্যে কংগ্রেসের সমাজতান্ত্রিক মতাদর্শে বিশ্বাসী জয়প্রকাশ নারায়ণ, আচার্য নরেন্দ্র দেব, মিনু মাসানি, রাম মনোহর লোহিয়া প্রমুখের নেতৃত্বে 1934 খ্রিস্টাব্দে কংগ্রেস সোশ্যালিস্ট পার্টি বা সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়। করেঙ্গিয়া মরেঙ্গে কে কবে ডাক দেন? ভারত ছাড়ো আন্দোলনের প্রাক মুহূর্তে গান্ধীজি ব্রিটিশ সরকারকে বলেছিলেন ভারত ত্যাগ করে চলে যেতে, হয় আমরা স্বাধীনতা অর্জন করব নতুবা মৃত্যুবরণ করব। এই উক্তির মাধ্যমে গান্ধীজি ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন 1942 সালে। কখন এবং কোথায় ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব পাশ করা হয়? 1942-এর 14ই জুলাই ওয়ার্ধায় কংগ্রেস কমিটি ভারত ছাড়ো প্রস্তাব গ্রহণ করে। এই প্রস্তাবের প্রস্তাবক ছিলেন মহাত্মা গান্ধী।
উদ্বাস্তু সমস্যা কি? ভারত বিভাগের ফলে দলে দলে হিন্দুরা পাকিস্তান ছেড়ে ভারতে চলে আসতে থাকে। অন্যদিকে ভারত থেকে মুসলমানদের পাকিস্তানে যাওয়ার সংখ্যা ছিল খুব কম। অকস্মাৎ এত মানুষ ভারতে এলে তাদের বাসস্থান, খাদ্য, চিকিৎসা ইত্যাদি সমস্যা ঘনীভূত হয়। এটি উদ্বাস্তু সমস্যা। নেহরু লিয়াকত চুক্তি কি? স্বাধীন ভারতের উদ্বাস্তু সমস্যা ও দাঙ্গা বন্ধের জন্য ভারত পাকিস্তানের দুই রাষ্ট্রপ্রধান জওহরলাল নেহরু, লিয়াকত আলী খান 1950-এর 8ই এপ্রিল এক চুক্তি করেন। এটি দিল্লি চুক্তি নামে পরিচিত। পরেরটা দেখো, তেলেঙ্গানা বিদ্রোহ সম্পর্কে কি জানো? 1946 খ্রিস্টাব্দে নিজামের রাজ্য তেলেঙ্গানায় অভূতপূর্ব কৃষক আন্দোলনের সূচনা হয়। কমিউনিস্ট নেতৃত্বে এই জঙ্গি কৃষক আন্দোলন গেরিলা পদ্ধতি প্রয়োগ ঘটে। বেগার শ্রম, চেট্টি ও খতবন্দি প্রজা ব্যবস্থা লোপ করার দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়। আন্দোলনের বিশিষ্ট নেতা ছিলেন পি সুন্দর রাইয়া। পরেরটি দেখো, গান্ধীজি কবে এবং কিভাবে নিহত হয়েছিলেন? হিন্দু মুসলিম সাম্প্রদায়িক হত্যাকাণ্ডে ব্যথিত গান্ধী নতুন দিল্লির বিড়লা ভবনের প্রাঙ্গণে এক প্রার্থনা সভা পরিচালনার সময় 1948-এর 30 জানুয়ারি জনৈক নাথুরাম গডসে আততায়ীর হাতে আঘাতে নিহত হন। স্বাধীন ভারতের কোন সালে প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়? 1952। গণপরিষদের প্রথম অধিবেশনে অস্থায়ী সভাপতি কে ছিলেন? প্রবীণ সদস্য সচ্চিদানন্দ সিংহ। গণপরিষদের কোন অধিবেশনে ভারতের প্রথম রাষ্ট্রপতি নির্বাচিত হয়? গণপরিষদের শেষ অধিবেশন 1950-এর 24 জানুয়ারি রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি নির্বাচিত হন। স্বাধীন ভারতের সংবিধান কবে কার্যকরী হয়? 1950-এর 26 জানুয়ারি। ভারতের সংবিধান রচনায় কার মুখ্য ভূমিকা ছিল? B.R. আম্বেদকর। গণপরিষদের প্রথম অধিবেশন কত তারিখে হয়? 1946-এর 9 ডিসেম্বর। গণপরিষদের শেষ অধিবেশন কবে হয়? 1950-এর 24 জানুয়ারি। ভারতীয় সংবিধান পরিষদের কমিউনিস্ট সদস্য কে ছিলেন? সোমনাথ লাহিড়ী। হায়দ্রাবাদ কখন ভারত ইউনিয়নে যোগদান করে? 1949। সংবিধানের কোন সংশোধনীতে সমাজতন্ত্র কথাটি যোগ করা হয়েছে? 42তম সংশোধনীতে। খসড়া সংবিধান কমিটির সভাপতি কে কর্তৃত্ব কে করেন? খসড়া সংবিধান কমিটির সভাপতিত্ব কে করেন? কবে এই সংবিধান গৃহীত ও চালু হয়? খসড়া সংবিধান কমিটির সভাপতিত্ব করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী। সংবিধানের প্রধান রূপকার ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর, B.R. আম্বেদকর। অন্যান্য সদস্য ছিলেন 5 জন। 1949 থেকে 26 নভেম্বর গণপরিষদ এই সংবিধান গ্রহণ করে। 1950-এর 26 জানুয়ারি নতুন সংবিধান কার্যকরী হয়। ভারতের সংবিধান কত তারিখ থেকে কার্যকরী হয়? 1950-এর 26 জানুয়ারি। কে কত সালে ভারতের প্রথম আভ্যন্তরীণ জরুরি অবস্থা ঘোষণা করেন? প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী 1975-এ ভারতে প্রথম জরুরি অবস্থা জারি করেন। ভারতের সর্বোচ্চ আদালত কোনটি? এটি কোথায় অবস্থিত? ভারতের সর্বোচ্চ আদালত হলো সুপ্রিম কোর্ট। এই সর্বোচ্চ আদালত দিল্লিতে অবস্থিত। কংগ্রেস কার নেতৃত্বে জাতীয় পরিকল্পনা কমিটি গঠন করে? জওহরলাল নেহরু। বোম্বাই পরিকল্পনা কারা প্রস্তুত করেন? স্যার পুরুষোত্তম দাস ঠাকুরের নেতৃত্বে বোম্বাইয়ের 8 জন শিল্পপতি। জাতীয় উন্নয়ন পরিষদ কবে গঠিত হয়? 1959। জাতীয় উন্নয়ন পরিষদের সদস্য কারা হন? প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যগণ। একটি দেশের বিদেশ নীতি হলো তার অর্থনৈতিক নীতির প্রতিফলন। একথা কে বলেছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু। ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে শুরু হয়? ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয়েছিল। স্বাধীন ভারতের কবে এবং কার সভাপতিত্বে পরিকল্পনা কমিশন গঠিত হয়? প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা কী ছিল? 1950-এর প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর সভাপতিত্বে ভারতের পরিকল্পনা কমিশন গঠিত হয়। প্রথম দুটি পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়সীমা ছিল 1951 থেকে 56 এবং দ্বিতীয়টি ছিল 1956 থেকে 61। ভারতের আণবিক শক্তি কমিশন কবে গঠিত হয়? কমিশনের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? 1948-এর আগস্ট মাসে ভারতের আণবিক শক্তি কমিশন গঠিত হয়। কমিশনের চেয়ারম্যান ছিলেন ডক্টর হোমি জাহাঙ্গীর ভাবা। মহালানবিশ মডেল কি? রাশিয়ার পঞ্চবার্ষিকী পরিকল্পনার আদলে বিশিষ্ট রাশিবিজ্ঞানী ডক্টর প্রশান্ত চন্দ্র মহালনবিশ ভারতীয় শিক্ষা ও কৃষি উন্নয়নের লক্ষ্যে যে পরিকল্পনা প্রস্তাব করেছিলেন তাকে মহালানবিশ মডেল বলা হয়। ভারতের প্রথম দুটি ইস্পাত কারখানা এবং যে দুটি স্থানে প্রতিষ্ঠিত হয়েছিল সেই দুটির নাম উল্লেখ করো। দেখো, ভারতের প্রথম দুটি ইস্পাত কারখানা প্রতিষ্ঠিত হয়েছিল যথাক্রমে দুর্গাপুরে ব্রিটিশ ফার্ম ইসকনের তত্ত্বাবধানে এবং রৌরকেল্লায় ক্রুপস ডেমাগ নামে জার্মান কোম্পানির সহায়তায়। প্রথম কারখানাটি 1959 সালে স্থাপিত হয়েছিল।
জোট নিরপেক্ষ আন্দোলনের জন্মদাত্রী বলা হয় কোন সম্মেলনকে? বান্দুং সম্মেলন। কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়? 1955 খ্রিস্টাব্দে। ভারতের পররাষ্ট্র নীতি সংক্ষেপে কি নামে খ্যাত? এই নীতির মুখ্য প্রচারক কি? ভারতের জোট বিদেশ নীতি সাধারণভাবে জোট নিরপেক্ষ নীতি, পলিসি অফ নন অ্যালাইনমেন্ট নামে খ্যাত। এই নীতির মুখ্য প্রচারক ছিলেন স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওয়াহরলাল নেহরু। জোট নিরপেক্ষতা বলতে কি বোঝো? এর যে কোনো দুজন নেতার নাম লেখো। জোট নিরপেক্ষতার অর্থ হলো কোনো বিশেষ জোটের অন্তর্ভুক্ত না থেকে পররাষ্ট্রীয় ক্ষেত্রে নিরপেক্ষতা মানে নিউট্রাল নীতি অনুসরণ করা। এই নীতি গ্রহণের ফলে ভারতবর্ষ নিজে যেমন কোনো রাষ্ট্রজোটের কাছে তার বিদেশ নীতির জন্য দায়বদ্ধ নয়, তেমনি স্বাভাবিক অবস্থায় ভারতবর্ষ তার রাষ্ট্রীয় কাজে কোনো রাষ্ট্রের হস্তক্ষেপ মানতে বাধ্য নয়। জওয়াহরলাল নেহরু ও মার্শাল টিটো ছিলেন এই আন্দোলনের দুজন নেতা। ভারত চীন পঞ্চশীল চুক্তি সম্পর্কে লেখো। জোট নিরপেক্ষ আন্দোলনের অংশ হিসেবে 1954 সালে এপ্রিল মাসে ভারত চীন সীমান্ত সম্পর্কে 5টি নীতি গৃহীত হয়। এগুলি হলো শান্তিপূর্ণ সহাবস্থান, ভৌমিক অখণ্ডতা, সার্বভৌম সম্পর্কের পারস্পরিক শ্রদ্ধা, অনাগ্রাসন, অন্যের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং সমতা ও পারস্পরিক সুবিধা রক্ষা করা। এগুলি পঞ্চশীল নামে খ্যাত। কত খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলন আহূত হয়? এই সম্মেলনের প্রধান উদ্যোক্তা কারা ছিলেন? 1955 বান্দুং সম্মেলন অনুষ্ঠিত হয়। এই সম্মেলনটি মূল উদ্যোক্তা ছিল ইন্দোনেশিয়া, বার্মা, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভারত। এই সম্মেলনে কার্যনির্বাহী ছিলেন রাসেল আব্দুল গানি, ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী। দিল্লি চুক্তি কারা কবে স্বাক্ষর করে? ভারত পাকিস্তানের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে সংখ্যালঘু সমস্যা গুরুত্বপূর্ণ। স্বাধীনতার পর থেকেই দুদেশের সংখ্যালঘুরা যে নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছিল তার সমাধানের উদ্দেশ্যে ভারতের প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহরু, পাকিস্তানের প্রধানমন্ত্রী লিয়াকত আলী খান 1950-এর 8ই এপ্রিল দিল্লিতে এক চুক্তিতে আবদ্ধ হয়েছিল। এটি দিল্লি চুক্তি বা নেহরু লিয়াকত চুক্তি নামে খ্যাত। কোন বছর ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়? কারা তৎকালীন ভারত ও চীনের প্রধানমন্ত্রী ছিলেন? ভারত চীন সংগঠিত হয় 1962 সালে। তৎকালীন ভারতের ও চীনের প্রধানমন্ত্রী ছিলেন জওয়াহরলাল নেহরু ও চৌ এন লাই। সার্ক বলতে কি বোঝো? সার্ক বলতে SAARC, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন, হলো দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলির সংগঠন। এর উদ্দেশ্য হলো এশিয়ার আর্থসামাজিক উন্নয়ন ও আন্তঃ এশীয় সহযোগিতা বৃদ্ধি করা। পরেরটি দেখো, তাসখন্দ চুক্তি কেন স্বাক্ষরিত হয়েছিল? 1965 পাকিস্তান ভারতের সীমা লঙ্ঘন করলে ভারত পাক যুদ্ধ বাঁধেছিল। জাতিপুঞ্জের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ঘটেছিল। সোভিয়েত প্রধানমন্ত্রী কোশিগিনের উদ্যোগে রাশিয়ার তাসখন্দ শহরে ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী ও পাক রাষ্ট্রপতি জেনারেল আইয়ুব খান এই চুক্তি স্বাক্ষর করেছিলেন। পরেরটা দেখো, জোট নিরপেক্ষ নীতির প্রবক্তাকে? কত সালে এই নীতি ঘোষিত হয়? জওয়াহরলাল নেহরু জোট নিরপেক্ষ নীতির প্রবক্তা। 1946 সালে 7ই সেপ্টেম্বর তিনি অন্তর্বর্তী সরকারের উপপ্রধানমন্ত্রী হিসাবে তিনি প্রথম জোট নিরপেক্ষ বিদেশ নীতির আভাস দেন। 1955 খ্রিস্টাব্দে বান্দুং সম্মেলনে আনুষ্ঠানিকভাবে জোট নিরপেক্ষ আন্দোলনের সূচনা হয়। তো এই ছিল তোমাদের অল ওভার শর্ট প্রশ্ন। এর বাইরে একটি প্রশ্ন পরীক্ষায় আসবে না। সমস্ত প্রশ্ন কিন্তু এর মধ্যে উল্লেখ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলোই শুধু তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এগুলোকে সংগ্রহ করে তোমরা পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। তোমাদের এই পেপারটির বেশিরভাগ প্রশ্নের উত্তর আমি কিন্তু ভিডিও ক্লাসের ভিতর দিয়ে তার উত্তর নিয়ে আলোচনা করা সহ তার উত্তরগুলি তোমাদের সামনে তুলে ধরেছি। তাই অবশ্যই তোমরা সেই ভিডিওগুলো দেখে নেবে। তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। এছাড়া যে 2-1টি প্রশ্ন এখনও বাকি আছে, যেমন সিপাহী বিদ্রোহের কারণ এবং টিপু সুলতান ও হায়দার আলী, এই দুটি প্রশ্নের উত্তর খুব দ্রুত আমি তোমাদের সামনে নিয়ে আসবো। ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।